কথায় বলে একটা পিঁপড়ে নাকি একটা হাতির কানে ঢুকে গেলে সে হাতিটার অবস্থা সে নাজেহাল করে দিতে পারে। নানা পিঁপড়ে হাতির কাল্পনিক কাহিনী বলতে আসিনি, এমন এক বাস্তব ঘটনা জানবে আজকের ভিডিওতে, যা যেকোনো মুভির গল্পকেও হার মানাবে। সাল 2009 15 এপ্রিল। পৃথিবীর ইতিহাসে এমন কিছু ঘটে যায় সেদিন যা বিশ্বাস করা কঠিন ছিল। পৃথিবীবাসী এতটাই কঠিন ছিল যে ঘটনার পর তদন্ত কমিটি বসানো হয়। মাটি থেকে 2008 সাথে কি হয়েছিল সেদিন আমন মুভিতে অভিনয় করেছেন হলিউডের একজন লেজেন্ড অ্যাক্টর, যার নাম টম হ্যাঙ্কস। হ্যালো, তোমরা দেখছো আল্লাহ আমার রব বাংলা। আজকের মুভি অ্যাকশন মুভি দেখা যায়। ক্যাকটাস 1549 নামের একটা প্লেনকে লোগো আইডিয়া নামে একটা এয়ারপোর্ট রানওয়ে পর থেকে আকাশপথে যাওয়ার সময় সেই প্লেনটা দুটো ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। এমন অবস্থায় প্লেনটা যখন আবার ফিরে আসতে চায়, তখন যাত্রীসহ ওই প্লেনটা একটা বিল্ডিংয়ে ধাক্কা খেয়ে বিশাল বিস্ফোরণ ঘটায়। এই দৃশ্যের পরে দেখা যায় এই ব্যক্তিকে, এনার নাম হল গুলেন বার্গার। সংক্ষেপে তিনি একজন পাইলট, অর্থাৎ বিমানচালক। গত 42 বছর ধরে তিনি এই কাজ করে চলেছেন। তবে আজ কোনো একটা বিষয় নিয়ে তাকে বেশ চিন্তিত দেখা যাচ্ছে। কিন্তু সে এত কি চিন্তা করছে, তার চিন্তার কারণ ছিল একটা ঘটনা। 2009 সালের 15 জানুয়ারি ক্যাপ্টেন্সিতে সহকারী পাইলট এবং আরও কয়েকজন সহকর্মী ক্যাকটাস 1549 নামের একটা প্লেন এবং মোট 155 জন যাত্রী সমেত লাগুরিয়া থেকে আকাশ পথে রওনা হন। কিন্তু প্লেনটা চেক করার কিছুক্ষণ পর যখন মাটি থেকে 2800 ফিট উচ্চতায়, তখন ওই প্লেনের সামনে এক ঝাঁক পাখি চলে আসে। আর পাখির ঝাঁক অতিক্রম করার সময় প্লেনের দুটো ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এখানে জেনে রাখা দরকার, প্লেন যখন মাটি থেকে অনেকটা উচ্চতায় থাকে, তখন একটা সামান্য পাখির ধাক্কাতেও প্লেনের কিন্তু ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে। তবে আপনি প্রথমে প্লেনে থাকা সমস্ত জরুরি অবস্থা ব্যবহার করেন। তিনি কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু সেখান থেকে জানানো হয় তিনি যেন যত তাড়াতাড়ি সম্ভব রানির দিকে ফিরে আসার চেষ্টা করেন। তার জন্য নিয়োগের 2 থেকে 9 নাম্বার রানওয়ে রেডি করে রাখা হয়েছে। তাকে আবার এয়ারপোর্টে ফিরিয়ে আনতে হবে। অন্যদিকে সমস্ত যাত্রীদের জানানো হয় যে কোনো মুহূর্তে তাদের এই প্লেনটা ল্যান্ড করবে, তাই তারা যেন সতর্ক থাকে। এতে সবাই খুব ভয় পেয়ে যায়। এদিকে ক্যাপ্টেন জানায় যে তার পক্ষে প্লেন নিয়ে যাওয়া সম্ভব হবে না, কারণ নষ্ট হওয়া দুটো ইঞ্জিন নিয়ে এই প্লেনটা 7 মাইল দূরে থাকা রানুদি পৌঁছতে পারবে না। তাই ক্যাপ্টেন ঠিক করে যে তিনি হাডসন নদীতে ওই প্লেনটাকে ল্যান্ড করাবেন। এরপর কন্ট্রোল রুমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সদস্যরা এটা শুনে বেশ ঘাবড়ে যায় এবং চিন্তায় পড়ে যায়, কারণ একটা এত বড় প্লেনকে নদীতে ল্যান্ড করানো মানে সেখানে একটা মানুষের বাঁচা সম্ভব নয়। এর আগে কেউ কখনো এত বড় নদীতে প্লেন ল্যান্ড করায়নি, তাও একটা যাত্রীবাহী প্লেন। এটা খুবই বিপজ্জনক হতে পারে। কন্ট্রোল রুম তখনই সেখানে একটা হেলিকপ্টার পাঠিয়ে দেয় প্লেনের বর্তমান অবস্থা যাচাই করার জন্য। দেখা যায় প্লেনটা ক্রমশ নিচের দিকে নেমে আসছে। যথেষ্ট সতর্ক থাকেন সবাই। এরকম বিশাল একটা যাত্রীবাহী প্লেন জলের মধ্যে মনে হচ্ছিল যেন নদীতে জোয়ার উঠেছে। এদিকে প্লেনের ভেতরে থাকা সমস্ত যাত্রীরা কেমন একটা ভূমিকম্পের মতো অনুভব করে। প্লেনের ভেতরের সমস্ত আলো নিভে যায়। নদীর তীরে প্লেনটা সামনের দিকে এগোতে থাকে। তবে সৌভাগ্যবশত একসময় প্লেনটা ল্যান্ডিং করানো সফল হয়। প্লেনটা নদীর উপরে। তারপর সব দরজা এবং এমার্জেন্সি এক্সিট খুলে দেওয়া হয়। ক্যাপ্টেন এক এক করে সমস্ত যাত্রীকে বাইরে বের করার নির্দেশ দেয়। এদিকে প্লেনের ভিতর জল ঢুকতে থাকে।
প্লেনে থাকা যাত্রীরা তাড়াহুড়ো করতে শুরু করে। এক অস্বস্তিকর এবং ভয়াবহ পরিবেশ সৃষ্টি হয়। প্লেনের ভিতর হু হু করে জল ঢুকছিল। এই সমস্ত যাত্রীদের বাইরে বের করা হয়। সেই সময় নদীতে থাকা উপকরণ বাহিনী স্টিমার প্লেনটাকে দেখতে পায়। সমস্ত যাত্রীরা প্লেন থেকে বাইরে বেরিয়ে আসে। পেনিপ্লেন এর ধারাবাহিক থাকে, সেটার উপরে দাঁড়িয়ে থাকে। এদিকে উপকরণ রক্ষী বাহিনী তৎকালীন সমস্ত ব্যবস্থা গ্রহণ করে। প্লেনে যাত্রীদের এক এক করে স্টিমারে তোলে। বিমান বিভাগ থেকে হেলিকপ্টারে কিছু প্রশিক্ষণপ্রাপ্ত সাঁতারুদের ওখানে পাঠানো হয়, কারণ অনেকেই জলে আটকে ছিল। অবশেষে কিছু মানুষ ছোটখাটো আঘাত পেলেও সমস্ত যাত্রীরাই প্রাণে বেঁচে যায়। আর সবার শেষে ক্যাপ্টেন চারি এবং তার সহকারী বিমানচালক প্লেনের বাইরে বেরিয়ে আসেন। নিজের প্রাণের তোয়াক্কা না করে সবার প্রাণ বাঁচান। এই ঘটনার কথা মুহূর্তের মধ্যে সব জায়গায় ছড়িয়ে পড়ে। প্লেনে থাকা কোনো যাত্রী বিশ্বাসই করতে পারছিলেন না যে তারা এ যাত্রায় বেঁচে গেছেন, এবং এই ঘটনা ক্যাপ্টেনকে একজন সাধারণ মানুষের থেকে সবার কাছে রিয়েল লাইফ হিরো বানিয়ে দেয়। কিন্তু ক্যাপ্টেন যেহেতু কন্ট্রোল রুমের নির্দেশ না মেনে নিজের সিদ্ধান্তে প্লেনটাকে নদীতে ল্যান্ড করিয়েছিলেন, তাই এটা নিয়ে তার বিরুদ্ধে একটা তদন্ত শুরু করে দেয়া হয়। প্রথমে ক্যাপ্টেন এবং তার সহকর্মীদের নিয়ে একটা রুমে অন্ধকারী কমিটির বৈঠক বসানো হয়। এখানে ক্যাপ্টেনকে যখন বলা হয় যে আজকেই প্লেন ক্রাশ নিয়ে আমরা আলোচনা করব, ঠিক সেই মুহূর্তেই প্রতিবাদ করে বলেন, আপনি ভুল বলছেন। প্লেন ক্রাশ করায়নি, তাকে আমি জলের মধ্যে ল্যান্ডিং করিয়েছিলাম। এটাকে ওয়াটার ল্যান্ডিং বলে। আর এটা একটা ইমার্জেন্সি ছিল, নয়তো আমি এটা কখনই করতাম না। কমেডি জানতে চাই, আপনি কেন লাগাইয়া ফেরত আসেননি? ক্যাপ্টেন জানায়, ওই মুহূর্তে 7 মাইল পথ অতিক্রম করে প্লেনের যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। একমাত্র নদীটাই ছিল যেখানে আমি প্লেনটাকে সুস্থ মতো ল্যান্ডিং করাতে পারব বলে মনে হয়েছিল। এরপর কমিটি জানায়, ঠিক আছে, আমরা কম্পিউটার গ্রাফিক্স এর মাধ্যমে বোঝার চেষ্টা করব যে সত্যি কি সে প্লেনটাকে নিয়ে আপনি ফেরত আসতে পারতেন, নাকি আপনি আপনার পাগলামির জন্য ওই নদীটার মধ্যে এতগুলো মানুষের প্রাণ ঝুঁকি নিয়ে প্লেন নাগাল্যান্ড করালেন। এছাড়াও কমিটিকে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি এই যাত্রার আগে মানে প্লেনটা নিয়ে যখন টেক অফ করবেন তার আগে কতটুক ঘুমিয়েছিলেন? আপনি কি শারীরিকভাবে সুস্থ ছিলেন? আর আপনি কি নেশাগ্রস্ত ছিলেন? না হলে মাদকদ্রব্য সেবন করেছিলেন কি? ক্যাপ্টেন জানান, তিনি যথেষ্ট সুস্থ এবং স্বাভাবিক ছিলেন। কমিটির প্রশ্নে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তারা যে কোনো একটা সূত্র বের করে এটা প্রমাণ করার চেষ্টা করছে যে ক্যাপ্টেন চার্লি নদীতে যাত্রীবাহী প্লেনটা ল্যান্ড করে বিশাল বড় ভুল করেছিল। এদিকে দেখা যায় তদন্তের কারণে চার্লি বাড়ি পৌঁছতে না পারায় তার স্ত্রী প্রচণ্ড চিন্তায় পড়ে যায়। এদিকে সমস্ত নিউজ চ্যানেলে তাকে নিয়ে কখনো ভালো কখনো খারাপ বিভিন্ন কথা বলাতে থাকে। ক্যাপ্টেন লিখে দেখা যায় সে যথেষ্ট ভেঙে পড়েছে। 42 বছরের চাকরি জীবনের লক্ষ লক্ষ মানুষকে তাদের গন্তব্যে দায়িত্ব সহকারে পৌঁছে দিয়েছে, আর আজকে মাত্র 208 সেকেন্ডের একটা ঘটনার জন্য তার ওপরে আঙুল তোলা হচ্ছে। তিনি সবসময় কল্পনা করতে থাকেন, জয়ের দিকে যদি সে প্লেনটাকে নিয়ে আসত তাহলে কোন না কোনো বিল্ডিং এর মধ্যে ধাক্কা খেতে এবং বিস্ফোরণ হয়ে যেত। আর তারই গল্প নাটকের প্রথম দৃশ্য দেখানো হয়েছে, কারণ ক্যাপ্টেনের উপরে এতটা মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে। তিনি মাঝে মাঝে হ্যালুসিনেট করছেন যে সত্যি কি আমি প্লেনটা নিয়ে রানওয়েতে ফিরে আসতে পারতাম? যদি ফিরে আসতে পারতাম তাহলে কি হতো? এবং এটা ভাবতে গিয়েই তার মনের মধ্যে সবসময় চলে আসে, যদি আমি সেদিন প্লেনটা নিয়ে ফেরত আসতাম, সেটা এইভাবেই কোন না কোনো বিল্ডিংয়ের মধ্যে ধাক্কা খেয়ে সমস্ত মানুষ মারা যেত। সুতরাং আমি যেটা করেছি সেটা ভালো করেছি যে আমি প্লেনটাকে জলের মধ্যে ল্যান্ড করিয়েছিলাম। তদন্ত কমিটির সন্দেহ ক্যাপ্টেনকে মনে মনে মানসিকভাবে অসুস্থ করে দিচ্ছিল। ক্যাপ্টেন সহকারী যে পাইলট ছিল তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সরকারি পাইলট জানায়, যে সমস্ত জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছিল যখন প্লেনের ইঞ্জিন খারাপ হয়েছিল। প্লেন চালানোর নিয়মাবলী থাকে,
বাজে গাইডলাইন থাকে সেটার নিয়ম অনুযায়ী এমার্জেন্সি গুরুত্বপূর্ণ সিচুয়েশনে যে 15টা জিনিস তাদেরকে করতে বলা থাকে সেই 15টা জিনিসই তারা পুরোপুরিভাবে পালন করেছিলেন। তবুও ওই প্লেনটাকে কোন রকমেই রানওয়ে ফিরিয়ে আনা যেত না। যদি ক্যাপ্টেন নদীতে প্লেনটা ল্যান্ড না করত, আমরা সবাই মারা যেতাম। এটা বলে সহকারী পাইলট দেখতে দেখতে একসময় তদন্ত শেষ হয়ে যায় এবং তদন্তের রেজাল্ট আসার সময় হয়ে যায় যে ক্যাপ্টেন এবং তার সহকর্মীর সাথে কি করা হবে, এবং তার সহকর্মী পাইলট অন্যান্য সমস্ত বিভাগের কর্মীরা একসাথে উপস্থিত হয়। আলোচনার শুরুতে কমিটি জানায় যে তারা আজ ককপিট ভয়েস রেকর্ডিং অর্থাৎ প্লেনের মধ্যে এক ধরনের রেকর্ডিং ডিভাইস থাকে যা কি